নমস্কার। আট পৌরের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাংলার 11ই জ্যৈষ্ঠ। আমরা জানি বাঙালির দুটি দিন 25শে বৈশাখ এবং 11ই জ্যৈষ্ঠ অত্যন্ত কাছের। কাছের কারণ এই দুই দিনে আমাদের ভাষার, আমাদের জাতির, আমাদের সাহিত্যের সেরা দুই সন্তানের জন্ম হয়েছিল। একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন নজরুল ইসলাম। আজকে আমরা কলকাতা শহরের মধ্যে নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলামের যে স্মৃতি বিজড়িত স্থানগুলি রয়েছে, যে বাড়িগুলি রয়েছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো, বলবো তার সংক্ষিপ্ত ইতিহাস। তার আগে জানা দরকার যে এইরকম একটি সময় আমরা কেন নজরুল চর্চাকে বেশি করে বেছে নিচ্ছি। তার প্রধান কারণ একটি ছোট্ট ঘটনা বললেই আপনাদের সামনে স্পষ্ট হয়। বীরভূম, কালীক্ষেত্র বীরভূম, তার ছড়িয়ে রয়েছে অজস্র সতীপীঠ। ফুলোরা আমরা জানি খুব বিখ্যাত একটি সতীপীঠ। সেখানে গিয়েছেন নজরুল, তার সঙ্গে গিয়েছেন নলিনীকান্ত সরকার এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বীরভূমের ভূমিপুত্র তারাশঙ্কর, সাহিত্যিক তারাশঙ্কর। তিনজনে মিলে গিয়েছেন। কালীর মন্দির, কালীর পীঠ, সেখানে একজন মুসলমান, তাকে ঢুকতে দেওয়া হবে না। কি হবে? নজরুল বসে পড়লেন একটা ঘাটে, পুকুরের কাছে। সেখানে বসে শুরু করলেন সাধনা, কালী সাধনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কালী সাধনা। কালী সাধনা করতে করতে তিনি চোখ বুজে ফেললেন, তার শরীর দিয়ে তেজ, ঘাম, দীপ্তি যেন ছিটে বেরোচ্ছিল। এইরকম একটি সময় তারাশঙ্কর লিখে গিয়েছেন যে নজরুলের চোখগুলো লাল রক্ত জবার মতো হয়ে উঠেছে। নজরুল রচনা করলেন গান, অর্থাৎ ওইখানে বসেই সুর দিলেন, ওখানে বসেই লিখলেন, গাইতে শুরু করলেন যে শ্মশানে জাগিছে শ্যামা মা। কাজীর কণ্ঠে শ্যামার গান, কাজীর কণ্ঠে সেরকম ঠাঁই পেয়েছে শ্রীকৃষ্ণ, রাধার কথা, শ্রীরাধার কথা। সেই কাজীকে নিয়েই আমাদের আজকের আলোচনা বা আজকের ঘুরে দেখা কলকাতা। প্রথমেই আমরা চলে এসেছি এমন একটা বাড়ির সামনে, যেই বাড়িটার ঠিকানা খুবই বিখ্যাত, 3/4 তালতলা লেন। কেন বিখ্যাত? কাজী নজরুল ইসলাম কলকাতায় এসেছিলেন একজন সৈনিক পরিচয়, একটু আধটু লিখছেন, সৈনিক। সেই নজরুল ইসলামকে কবি বানিয়েছে এই বাড়িটি। কেন? সেটা আমরা ঘুরে দেখাবো এবং একটু একটু করে বলতে শুরু করব। জ্যৈষ্ঠের বারবেলায় ঘামতে ঘামতে খানিক শীতের কথা, যে বাড়িটার কথা বলছিলাম, যেখানে রচিত হয়েছিল বা যেটাকে বলা যায় বিদ্রোহী কবির সূতিকাগার, সেই বাড়িটার সঙ্গেই বসে রয়েছি। কাছেই ফলক আপনারা দেখতে পাচ্ছেন, আরো বিস্তারিত দেখাবো। 1921 সাল ডিসেম্বর মাস, বড়দিনের আশেপাশের সময়, কনকনে ঠান্ডা পড়েছে। তা এই বাড়ির দক্ষিণ পূর্বের একটা ঘর, সেখানে দুজন মানুষ রয়েছে, দুজন মানুষ থাকেন, ভাড়া থাকেন। একজন খুব প্রতিভাবান লেখক, যার কথা বলতে আজকে আমাদের পর্ব, নজরুল ইসলাম, এবং অপরজন হলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজাফফর আহমেদ, যাকে আমরা বা ভারতের ইতিহাস কাকাবাবু বলে চেনে। কাকাবাবু ঘুমোচ্ছেন, নজরুল লিখে চলেছেন, পেন্সিলে লিখছেন। নজরুলের কাছে তখন ফাউন্টেন পেন নেই। পরবর্তীতে আমরা কাকাবাবুর লেখায় পড়েছি বা নজরুলের পরিবারের আত্মজদের কথায়, সাক্ষাৎকারে জেনেছি যে নজরুলের কাছে মনে হয়েছিল দোঁয়াতে কালি ডোবাবো, কলম ডোবাবো, ডুবিয়ে কালি নেবো, এই সময়টা অপচয় হবে, আমার কবিতার ছন্দ তাল লয় কেটে যেতে পারে। সেই ভাবনা থেকে, সেই আশঙ্কা থেকে নজরুল বেছে নিলেন পেন্সিল। এক নিঃশ্বাসে লিখে গেলেন একটি কবিতা। সেই কবিতাটা পরদিন সকালে উঠে শোনালেন কাকাবাবুকে। অর্থাৎ বিদ্রোহী যে কবিতা, তার প্রথম শ্রোতা বা পাঠকও বলতে পারেন কাকাবাবু। তারপর একে একে এলেন বিজলি পত্রিকার একজন অবনীশ ভট্টাচার্য, মোসালেম ভারত থেকে এলেন আফিজাজুল হক। তারা সবাই শুনলেন, প্রত্যেকেই একেবারে নাছোড় বান্দা, কবিতাটা আমাদের চাই চাই চাই। নজরুল দিলেন, কাউকে ফেরালেন না, সকলকেই দিলেন। 1922 সাল, মানে 21শে ডিসেম্বরের কথা হচ্ছিল, 22 সাল 6ই জানুয়ারি ছেপে বেরোলো বিদ্রোহী। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। সেই নজরুলের বন্ধু নলিনকান্ত সরকার সম্পাদিত পত্রিকা বিজলি, সেখানে ছেপে বেরোলো কবিতাটা। কবিতার জনপ্রিয়তা এত হলো যে সপ্তাহখানেকের মধ্যেই আবার ছেপে নিয়ে আসতে হলো। শোনা যায় পত্রিকাটি 27,000 কপি বিক্রি হয়েছিল। আজকের বেস্টসেলার নয়, পিওডিতে ছাপা পত্রিকা নয়, সেই সময়ের পত্রিকা, 27,000 কপি। প্রায় 2 লক্ষ মানুষ সেটা পড়লেন।
সেই ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী এই ফলকটা, এই এলাকাটা যেখানে আমরা বসে রয়েছি। ফলকটা আপনাদের দেখাবো, তারপর বাকি কিছু কথা বলছি এই বাড়িটি। যে ফলকের কথা হচ্ছিল, সেই ফলকটি আপনাদের চোখের সামনে। কি লেখা রয়েছে আমি একটু পড়ে দিই। চিরযৌবনের প্রতি কবি নজরুল ইসলাম তার জঙ্গম জীবনের কিছুকাল 1921 থেকে 22, যে কথাটি আপনাদের বলছিলাম, প্রায় বছর খানেক অতিবাহিত করেন এই প্রাঙ্গণের ভিতর 3/4 সি তালতলা লেনে। এখানেই রচিত হয় তার বাঁধনহারা কবি মনের প্রথম উদ্দাম উচ্ছ্বাস বিদ্রোহী কবিতা তালতলা নজরুল জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, 24 এপ্রিল 1999। সালটা খেয়াল করুন, নজরুল জন্মেছিলেন 1899 সালে, ঠিক তার 100 বছর পর, অর্থাৎ নজরুলের শতবর্ষে, জন্ম শতবর্ষে এই ফলকটি এখানে বসানো হয়। তবে এর সঙ্গে বলে রাখি, কেবল বিদ্রোহী নয়, এই বাড়িতে থাকাকালীন ওই 1921 সালের আগস্ট মাসে নজরুল এখানে আসেন। তারপর থেকে কয়েক মাসের মধ্যে, ডিসেম্বরের আগে পর্যন্ত বা ওই সময়টায়, নজরুল আরো বেশ কিছু ঐতিহাসিক নজরুলের লেখা এই বাড়ি থেকেই তৈরি হয়েছিল, বা এই বাড়িতে বসেই নজরুল জন্ম দিয়েছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে কামাল পাশা, আনোয়ার এবং ভাঙার গান। ভাঙার গান বলতে সেই ঐতিহাসিক লাইন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের ওপাট। তো যতদিন বাংলা ভাষা, বাংলা সাহিত্য থাকবে, যতদিন পৃথিবীতে মেহনতি শ্রমজীবী মানুষ থাকবে, এবং যতদিন মানুষ আধিপত্যবাদের শিকার হবে, প্রান্তিকতা যতদিন থাকবে, ততদিন একটা বিপুল সংখ্যক মানুষের শক্তি হয়ে বাঁচবে এই গান। সেই গানের স্মৃতিও এই বাড়ির সঙ্গে রয়েছে। আপনাদের এই বাড়িটা তুলে ধরলাম, বলবীর চির উন্নত মম শিরের যে সূতিকাগার, সেই বাড়ি। এরপর পরবর্তী ঠিকানায় দেখা হচ্ছে, যেখানে নজরুল আরো তার কিছুটা সময়কাল কাটিয়েছেন, কিছু সৃষ্টি করেছেন, কিছু কাজের ছোঁয়া রেখেছেন। সেগুলোই আজকে আমরা ঘুরবো, দেখব। নজরুলের স্মৃতি বিজড়িত কলকাতার দ্বিতীয় গন্তব্যে রয়েছি আমরা, রফি আহমেদ কিদওয়াই রোডে। রফি আহমেদ কিদওয়াই রোডে আমরা রয়েছি, 11 নম্বর রফি আহমেদ কিদওয়াই রোড। এই রাস্তাটির নাম ছিল ওয়েলেসলির নামে, আপনারা জানেন ইংরেজ প্রশাসক, ইংরেজ শাসক ওয়েলেসলি, তার নামে নাম বদলে গিয়েছে, এখন রফি আহমেদ কিদওয়াই এর নামের রাস্তা। তো 11 নম্বর, আমরা মোটামুটি 9 আর 10-এর মাঝামাঝি একটি জায়গায় রয়েছি। সেই আকার আকৃতি তো আর কলকাতার নেই, কলকাতা বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে। তো কি হলো এইখানে, অর্থাৎ এই 11 নম্বর রফি আহমেদ কিদওয়াই রোডে যে বাড়িটি ছিল, সেখানে নজরুল এসেছিলেন। কেন এসেছিলেন? এই বাড়িতে ছিল সওগাত পত্রিকার অফিস। সওগাত প্রথম প্রকাশিত হয় 1918 সালে। 1950 অব্দি প্রায় নিয়মিত পত্রিকাটি প্রকাশিত হয়েছে। নজরুল ছাড়াও প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ, অবন ঠাকুর, শরৎবাবু, কে লেখেননি? দিকপাল, দিকপাল সমস্ত সাহিত্যিক, সাহিত্য স্রষ্টারা এই সওগাতে লিখেছেন, নজরুল এখানে লিখেছেন। এই প্রসঙ্গে বলি, নজরুলের প্রথম রচনা, অর্থাৎ বাউন্ডুলের আত্মচরিত, বাউন্ডুলের আত্মচরিত প্রকাশিত হয়েছিল এই সওগাত পত্রিকায়, এই দফতর থেকে। নজরুল সে লেখা লিখে পাঠিয়েছিলেন তিনি যখন সেনাবাহিনীতে চাকরি করেন, করাচিতে পোস্টেড, সেই জায়গাতে। ঠিকানা ছিল, মানে নজরুলের তখনকার ঠিকানা বলতে গেলে ছিল 49 বেঙ্গল রেজিমেন্ট, যেটা করাচিতে ছিল, 49 সেনা ছাউনি। সেখান থেকে নজরুল লিখলেন বাউন্ডুলের আত্মচরিত, পাঠালেন কোথায়? এই সওগাতের অফিসে। সওগাত পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1918 সালে। প্রায় 1950 অব্দি এই দীর্ঘ সময় ধরে সওগাত নিয়মিত প্রকাশিত হয়েছে। সওগাতে কেবল নজরুল নয়, রবীন্দ্রনাথ, অবন ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরৎবাবু, কে লেখেননি? সেই সময়কার দিকপাল সমস্ত সাহিত্য স্রষ্টারা, ঐতিহাসিক সমস্ত লেখা এই সওগাত ছেপেছে, সওগাতে প্রকাশিত হয়েছে। নজরুল তখন করাচিতে সেনা, বাঙালি পল্টনে রয়েছেন পোস্টেড, 49 নম্বর সেনা ছাউনি। সেখান থেকে নজরুল লিখলেন তার প্রথম রচনা, যেটা প্রকাশিত হলো বাউন্ডুলের আত্মচরিত। কে প্রকাশ করলো? এই সওগাত পত্রিকা। তারপর সেনা ছাউনি, মানে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলো। নজরুল সেনা পোশাকেই এখানে এলেন দেখা করতে। সম্পাদককে বললেন যে আপনারাই প্রথম আমার লেখা চেপেছেন, ভুলিনি। সেই সমস্ত কথাবার্তা হলো। পরবর্তীতে সওগাতে নজরুল ইসলাম প্রায় 80টির মতো লেখা লিখেছেন বিভিন্ন সময়, দীর্ঘ সময়। এবং এই যে 11 নম্বর রফি আহমেদ কিদওয়াই রোডের কথা হচ্ছে, এই বাড়িটিতে নজরুল 1928 থেকে 1929 এই সময়টায় ছিলেন, ভাড়া হিসেবেই ছিলেন। এরকমই আবার আরেকটি বাড়ির সামনে হাজির হয়ে যাব, যেটা নজরুলের স্মৃতি বিজড়িত।
বলবো সেই বাড়ির ইতিহাস, সেই বাড়ির কাহিনী। নজরুলের স্মৃতি বিজড়িত কলকাতার তৃতীয় গন্তব্যে আমরা চলে এসেছি। আমরা আছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ঠিক গেটের উল্টো দিকে। এইখানে রয়েছে বা এখানে ছিল 32 নম্বর কলেজ স্ট্রিট, একটি বাড়ি, একটি ঠিকানা বললাম। কেন এই ঠিকানা নজরুলের সঙ্গে বিশেষভাবে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত? এই বাড়িতে, অর্থাৎ 32 নম্বর কলেজ স্ট্রিটের বাড়িতে, যে বাড়িটি এখন আর নেই, দুটি প্লটে ভাগ হয়ে গিয়েছে, 32-এর এ এবং বি। এই 32 নম্বর কলেজ স্ট্রিটের বাড়িতে নজরুল তার সম্পাদিত প্রথম পত্রিকা ধূমকেতু প্রকাশ করতেন। অর্থাৎ ধূমকেতুর অফিস ছিল এই বাড়িটি। এই বাড়িতে নজরুল 1922 সালে কয়েক মাস ছিলেন এবং ধূমকেতুর প্রথম সংখ্যা থেকে, অর্থাৎ আত্মপ্রকাশ সংখ্যা থেকে 6-7টি সংখ্যা নিরবিচ্ছিন্নভাবে পরপর এখানে প্রকাশিত হয়। তারপর সেই পত্রিকার অফিসটি, অর্থাৎ ধূমকেতুর অফিসটি উঠে যায় 7 নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনে একটি বাড়িতে, কাছেই সেই বাড়িটি। এবার এই বাড়ির আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইখানেই কিন্তু নজরুল এবং কাকাবাবু অর্থাৎ মুজাফফর আহমেদ একসঙ্গে থাকতেন। বেশ কিছুকাল তারা ছিলেন। কাকাবাবুর সঙ্গে নজরুলের আলাপ হয় 1910-এ। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকারও অফিস ছিল এই বাড়িটি, যেই পত্রিকার সর্বেসর্বা ছিলেন মুজাফফর আহমেদ। আপাতত 32 নম্বর কলেজ স্ট্রিট থেকে আমরা সাইন অফ করছি। পরবর্তী কোনো একটা বাড়িতে নজরুলের স্মৃতি বিজড়িত চতুর্থ গন্তব্যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঐতিহাসিক এমজি রোড, তার পূর্ববর্তী নাম ছিল হ্যারিসন রোড, হ্যারিসন সাহেবের নামে। তা উল্টো দিকে এখন শপিং মল বা কিছু একটা তৈরি হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি 37 নম্বর হ্যারিসন রোডে। এখানেরই কোনো একটি ঘরে নজরুল ইসলাম তার লাঙল পত্রিকা বের করতেন। তার আগে বা যুগোৎপদ ছিল লেবার স্বরাজ পার্টির কার্যালয়। সম্পাদকীয় কাজকর্ম নজরুল ইসলাম এখান থেকেই করতেন। জায়গার কিছু ছবি আমরা তুলে ধরবো, আমরা দেখাবো। এরপর হাজির হচ্ছি আরো একটি গন্তব্যে। আমরা বেরিয়েছি কলকাতা ভ্রমণে। আমাদের বেরোনোর সূত্র হলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত কলকাতা আমরা ঘুরে দেখছি, সঙ্গে আপনারাও সফর করছেন, আমাদের সঙ্গে রয়েছেন। তা এবার এসে পৌঁছেছি আমাদের পঞ্চম গন্তব্যে। যে ঠিকানায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে 47-এর 1 মির্জাপুর স্ট্রিট। কেন মির্জাপুর বললাম? যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার এককালে নাম ছিল মির্জাপুর, মানে আমার স্ট্রিটের নাম ছিল মির্জাপুর। এখন এই জায়গাটি 47-এর 1 সূর্য সেন স্ট্রিট। যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি ছিল মেস বাড়ি। এখানে কাজী নজরুল ইসলাম 1921 সালের এপ্রিল মাস থেকে কিছুদিন ছিলেন এবং তার স্মৃতি ছড়িয়ে রয়েছে এই বাড়িতে। এই বাড়িতে থেকে তিনি লেখালেখি করেছেন, কাজকর্ম করেছেন। পরবর্তীতে তার স্মৃতিকে মাথায় রেখে এই বাড়িটিতে গড়ে উঠেছে নজরুল পাঠাগার, অর্থাৎ লাইব্রেরি। এখন হয়তো সেই লাইব্রেরি অনিয়মিত হয়ে গেছে, সপ্তাহে দুদিন বা 3 দিন সেই লাইব্রেরি খোলা থাকে, কিন্তু নজরুলের স্মৃতিকে এই অঞ্চল বা এই লাইব্রেরিটি আঁকড়ে রেখেছে। লাইব্রেরিটির নামও নজরুলের নামে, নজরুল পাঠাগার। আপাতত এইখান থেকে, অর্থাৎ সূর্য সেন স্ট্রিট থেকে এটুকুই। দেখা হচ্ছে পরের গন্তব্য নজরুলের কলকাতা। গোটা পর্ব জুড়ে আপনাদের দেখালাম নজরুলের স্মৃতি জড়িত কলকাতার বিভিন্ন বাড়ি, বিভিন্ন ঠিকানা, বিভিন্ন এলাকা। গোটা পর্ব জুড়ে আপনারা আমাদের সঙ্গে রইলেন। এবার আমরা চলে এসেছি টালা অঞ্চলে, টালা পার্কে। খুব কাছেই তারাশঙ্করের বাড়ি, তারাশঙ্কর সরণিরই একটি বাড়ি আপনাদের দেখাবো। সেই বাড়িতে নজরুল ছিলেন তার জীবনের শেষ কিছুদিন, অর্থাৎ কলকাতা বাসের শেষ কিছুদিন। এরপর চলে যান কাজী সব্যসাচীর বাড়ি, ক্রিস্টোফার রোডের ফ্ল্যাটে। সেখান থেকে নজরুলকে বাংলাদেশ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুর অনুরোধে, আমন্ত্রণে। নজরুল 1972 সালে চলে যান বাংলাদেশ। তার আগে পর্যন্ত, অর্থাৎ সব্যসাচীর কাছে, কাজী সব্যসাচীর বাড়িতে গিয়ে থাকার আগে পর্যন্ত এই টালা অঞ্চলেরই একটি বাড়িতে নজরুল থাকতেন। বাড়িটির ঠিকানা 46-এর 1 টালা পার্ক, মন্মথ দত্ত রোড। এই বাড়ি নজরুলের সঙ্গে জড়িয়ে রয়েছে খুব দুঃখের স্মৃতি, কারণ এখানেই কবিপত্নীর প্রয়াণ ঘটে। কাজী অনিরুদ্ধ মৃত্যু সংবাদও কবি এখানেই পেয়েছিলেন। যদিও এই সময়টা যখন এখানে ছিলেন, কবি আর সৃষ্টিশীল ছিলেন না। তিনি বাকশক্তি হারিয়েছিলেন, তার স্মৃতিভ্রম হতে শুরু করে দিয়েছিল, কথাবার্তা বলতেন না। হ্যাঁ, কলম হয়তো ছেড়ে যায়নি, খাতায় আঁকাবুকি করতেন। এইরকম একটা সময় কবি এই অঞ্চলে কাটিয়েছিলেন। সেই স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বাড়িটি আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। বদলে গিয়েছে। এই বাড়িতে কবির জন্মদিন পালিত হতো। 3 তলার ঘরে লোকজন ভিড় করত কবির জন্মদিনে, অর্থাৎ এরকম 11ই জ্যৈষ্ঠ দিনটিতে। এই নিয়েই নজরুল
গোটা কলকাতার মধ্যে এভাবেই নজরুল ছড়িয়ে আছেন, মিশে আছেন, বাঙালির রক্তে আছেন, বাঙালির মননে আছেন, ধমনীতে আছেন। 1920 সাল থেকে 1972, এই 52 বছর নানান সময় কলকাতায় নজরুল থেকেছেন। বারবার বাসা বদলেছেন, বাড়ি বদলেছেন। প্রায় 54টি বাড়ি, 54টি ঠিকানা নজরুলের রয়েছে কলকাতার মধ্যে, যেগুলো হয়তো কোনোটা ফ্ল্যাট হয়ে গেছে, কোনোটা শপিং মল হয়ে গেছে। সেই বাড়ির আর চিহ্ন মাত্র নেই, কিন্তু সেই জায়গাটা রয়েছে, সেই স্মৃতিটা রয়েছে। কোথাও তিনি রচনা করেছেন কোনো কালজয়ী সৃষ্টি, কোথাও লিখেছেন গান, কবিতা, বা কোথাও হারিয়েছেন কোনো স্বজনকে, কোথাও তার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে, কোথাও জন্ম হয়েছে তার পুত্রের। এইরকম নানান স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িগুলোতে। একটা জিনিস পর্যবেক্ষণ করলে দেখা যায়, বা ভাবলে দেখা যায়, নজরুলের জীবনে সারা জীবন ধরে একটি জিনিস অক্ষত ছিল, সেটা হলো তার সংগ্রাম। তিনি কোনোদিনও সংগ্রাম ছাড়া বাঁচেননি। হ্যাঁ, কখনো লড়েছেন দারিদ্র্যের সঙ্গে, কখনো রাজনৈতিক লড়াই লড়েছেন, কখনো চরম অভাবের সঙ্গে লড়েছেন, কখনো প্রিয়জন হারিয়ে কেঁদেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। এই নানান কিছুর মিশেল, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে বারবার বাসা বদলেছেন, বাড়ি বদলেছেন। সেই কারণেই মাত্র 50 বছরের কলকাতা যাপনে, তার মধ্যে বাইরেও অন্যান্য জায়গাতেও থেকেছেন, বারবার উত্তর কলকাতা, মধ্য কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তাকে থাকতে হয়েছে। কোথাও 2 মাস, কোথাও 8 মাস, কোথাও 9 মাস, 10 মাস, কোথাও মেসে, কখনো কোনো পত্রিকার দপ্তরের অফিসে, নানানভাবে। কিন্তু একটি জিনিস তার সঙ্গে ছিল, সেটা হচ্ছে সাহিত্য এবং তার শ্রমজীবী মানুষের কথা বলার যে দৃষ্টিভঙ্গি, সেটা কোনোদিনও তিনি ছাড়েননি, কোনোদিনও বদলাননি। বারবার জন্ম দিয়েছেন বিদ্রোহীর মতো কবিতা। লোকটা লিচু চোরও লিখেছেন, খুকু কাঠবিলারির কথাও লিখেছেন, আবার এরকম বিদ্রোহীর মতো কবিতাও লিখেছে, যা পড়ে আমাদের চেতনার উন্মেষ ঘটে। নজরুলের জন্ম জয়ন্তীতে আপনাদের সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। ভালো সাহিত্যের সঙ্গে থাকুন, সুস্থ সাহিত্য সংস্কৃতির যাপনে থাকুন, আটপৌরের সঙ্গে থাকুন। আটপৌরের এরকম বিশেষ বিশেষ পর্ব নিয়ে আমরা আবার হাজির হব। আপাতত এখান থেকে আমরা আজকের মতো বিদায় জানালাম। সকলকে নমস্কার। আটপৌরেকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের এই নজরুল সফর আজকের কলকাতায়। ধন্যবাদ সবাই।